গত কয়েকদিনে পেয়ার পদ্ধতি নিয়ে অনেক পেঁচাল শুনেছেন। পেয়ার পদ্ধতি আসলে কি, পেয়ার পদ্ধতি কিভাবে বাস্তবায়ন হয়, বাংলাদেশের রাজনীতিতে পেয়ার পদ্ধতি কতটা বাস্তবায়ন সম্ভব, সকল আলোচনাই প্রায় আপনার শোনা শেষ। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটি হট টপিক হচ্ছে পেয়ার পদ্ধতি। কেউ কেউ মনে করছেন পেয়ার পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। আবার কেউ কেউ মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা বাংলাদেশের রাজনৈতিক কালচারে কখনোই পেয়ার পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব না। তাহলে পেয়ার পদ্ধতি নিয়ে কেন এত আলোচনা, পেয়ার পদ্ধতি বাস্তবায়ন করা কতটা সম্ভব এবং কতটা সম্ভব না, এর ভালো এবং খারাপ দিক চলুন আলোচনা করা যাক। বর্তমান বাংলাদেশে যেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয় তা হলো ফার্স্ট পাস্ট দ্য পাস্ট, অর্থাৎ একটি আসনে যে সর্বোচ্চ ভোট পাবে সে সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হবে। এই ক্ষেত্রে একজন নেতা যদি ধরুন 30% ভোট পেয়ে সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়, বাকি 70% ভোটের কোনো প্রকার মূল্যায়ন বা কোনো প্রকার গণনার ভেতর রাখা হয় না। অর্থাৎ ওই যে বাকি 70% ভোটকে অবমূল্যায়ন করে শুধুমাত্র 30% ভোটের উপর নির্ভর করে একজন সংসদীয় নেতা নির্বাচিত হয়। ঠিক এখান থেকেই উঠে এসেছে পেয়ার পদ্ধতির অবতারণা। পেয়ার পদ্ধতি এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিতে প্রত্যেকটি ভোটেরই মূল্যায়ন করা সম্ভব। এই পদ্ধতিতে দল বা জোট যেই পরিমাণ ভোট পাবে সংসদীয় তাদের তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে। ধরে নেওয়া যাক 100টি ভোটের মধ্যে কোনো দল 30টি ভোট পেয়েছে, তাহলে সংসদে ওই দলের 30% প্রতিনিধিত্ব থাকবে। সহজ করে বলতে গেলে জনগণের প্রকৃত ভোট বা মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করা হয় এই পদ্ধতিতে। পেয়ার পদ্ধতির সুবিধাসমূহ কী? পেয়ার পদ্ধতির অন্যতম সুবিধা হচ্ছে জনগণের অংশগ্রহণ বাড়ে। পেয়ার পদ্ধতিতে শতভাগ জনগণের অংশগ্রহণ সম্ভব, কেননা প্রত্যেকটা জনগণের ভোটের একটি মূল্যায়ন হয়, ভোট নষ্ট হয় না। যেখানে সনাতন পদ্ধতিতে মাত্র 30% ভোটে কেউ নির্বাচিত হলে বাকি 70% ভোট নষ্ট হয়ে যায়, ঠিক উল্টো দিকে পেয়ার পদ্ধতিতে 100% ভোটেরই একটি মূল্যায়ন করা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন মত ও আদর্শের মানুষ জাতীয় সংসদে যেতে পারে, যেমন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের আদিবাসী, বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারে। জবাবদিহিতা বাড়ে। একক কোনো রাজনৈতিক শক্তি বা বলয় ক্ষমতা গ্রহণ করে না বিধায় প্রত্যেকটি দল মত আদর্শের মানুষের মতামতের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে অধিক জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পেয়ার পদ্ধতি আসলে কতটা বাস্তবায়ন সম্ভব এবং পেয়ার পদ্ধতি বাস্তবায়ন হলে বাংলাদেশের রাজনীতিতে আসলে কী কী পরিবর্তন আনানো সম্ভব। আমরা সবাই জানি বাংলাদেশের রাজনীতিতে প্রধানতম সমস্যা হচ্ছে পেশি শক্তির আধিপত্য, কালো টাকা, নমিনেশন বাণিজ্য এবং নির্বাচনের আগে এবং পরে সহিংসতা। এক্ষেত্রে এই সবগুলো বিষয় কমিয়ে আনা সম্ভব পেয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে। নির্বাচনের আধিপত্য অনেকটা কমিয়ে আনা সম্ভব, কারণ একক কোনো প্রার্থী একটি নির্দিষ্ট আসনে না লড়ায় কোনো নির্বাচনী সহিংসতা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালো টাকার আধিপত্য, একটি রাজনৈতিক দল যখন তাদের ইশতেহার বা আদর্শ প্রকাশ করবে, মানুষ ওটা দেখেই মানুষ ভোট প্রদান করবে। এক্ষেত্রে কালো টাকার আধিপত্য অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে এবং পরের সহিংসতা, আমরা জানি বাংলাদেশের নির্বাচনের অন্যতম একটি প্রধান সমস্যা হচ্ছে নির্বাচনের আগে এবং পরের সহিংসতা। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং তাদের আদর্শ প্রত্যেকটা সময় প্রত্যেকটা নির্বাচনে তাদের আধিপত্য দেখানোর জন্য নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের সহিংসতায় জড়ায়। এক্ষেত্রে পেয়ার পদ্ধতির বাস্তবায়ন হলে ওই সকল দল বা আদর্শের মধ্যে অনেকাংশে নির্বাচনকালীন সহিংসতা কমানো সম্ভব। কেননা পেয়ার পদ্ধতি বাস্তবায়িত হলে একজন জনগণ বা একজন নাগরিক ভোট প্রদান করবে একটি দলের নির্বাচনকালীন ইশতেহার দেখে। ওই দলটি আসলে মানুষের জন্য কি করতে চায়, মানুষের জন্য কোন কাজটি করতে চায় এবং কি পলিসি আগামী 5 বছর তারা বাস্তবায়ন করবে, এটার উপর ভিত্তি করে মানুষ ভোট প্রদান করবে। সেক্ষেত্রে শোডাউন, মিছিল, মিটিং এই সবগুলো বিষয় হ্রাস পেয়ে যাবে এবং হ্রাস পাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে এই পেয়ার পদ্ধতি বাস্তবায়িত হলে। বাংলাদেশের রাজনীতির কথা চিন্তা করলে এখন আপনার মাথায় যেটি আসে আধিপত্য, দখলদারিত্ব, কালো টাকার ছলছলানি এবং বিভিন্ন ধরনের মারামারি, রাহাজানি, হামলা মামলা। আশা করি এই সকল বিষয় কমিয়ে আনা সম্ভব পেয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে। কেননা পেয়ার পদ্ধতি এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিতে ব্যক্তির চেয়ে দলীয় ইশতেহারকে মানুষ বেশি গুরুত্ব দিবে।
পিআর পদ্ধতির অন্যতম সুবিধা হচ্ছে একটি আলাদা আলাদা সময়ে নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব। কেননা বাংলাদেশের 8টি বিভাগকে 8টি আলাদা অংশে বিভক্ত করে 8 দিনে যদি নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে দেখা যাবে অনেকাংশে নির্বাচনকালীন যে সহিংসতা বা হামলা মামলা হয়ে থাকে তা অনেকাংশে হ্রাস পাওয়া সম্ভব। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করারও অনেক সুবিধা হবে। নির্বাচনের অন্যতম একটি বিষয় থাকে প্রবাসীদের ভোট। পিআর পদ্ধতিতে একটি দলকে ভোট প্রদান করা হয় বিধায় বাংলাদেশের যে 2 কোটি থেকে 3 কোটি মানুষ প্রবাসে রয়েছে তাদের ভোট প্রদানে অনেকটা সহজ এবং সুবিধাজনক হবে। কেননা একটি দল বা আদর্শ ভোট করায় তারা তাদের ডাকযোগে বা অন্য যে কোনো উপায়ে তাদের ভোট প্রদান করতে পারবে। এই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার অন্যতম বিষয়বস্তু পিআর পদ্ধতি। পিআর পদ্ধতির শত শত ভালো দিক থাকলেও কিছু খারাপ দিক রয়েছে, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলাও করে প্রচার করার চেষ্টা করছে। যেমন পিআর পদ্ধতির অসুবিধার মধ্যে অন্যতম অসুবিধা দেখানোর চেষ্টা করা হচ্ছে তা হচ্ছে সরকারের স্থায়িত্ব। অনেকে ধারণা করছে পিআর পদ্ধতিতে যে সরকার গঠিত হয় তা হয় দুর্বল সরকার, অর্থাৎ তারা বোঝানোর চেষ্টা করছে দুর্বল সরকার দ্বারা একটি রাষ্ট্র পরিচালনা কখনোই সম্ভব না। এই যুক্তিটা কিছুটা খোঁড়া যুক্তির মতো মনে হয় আমার কাছে। কেননা বাংলাদেশের যে পিআর পদ্ধতির আলোচনা উঠে এসেছে তা এখন বর্তমান বিশ্বের 90টিরও অধিক দেশে বাস্তবায়ন রয়েছে। আমার জানা নেই কতটি দেশে আসলে এই পিআর পদ্ধতির কারণে অস্থায়িত্ব বা দুর্বল সরকার পরিচালিত হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পারি বিশ্বের উন্নয়নশীল বেশিরভাগ দেশেই এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। বাংলাদেশের রাজনীতিতে যে দেউলিয়াত্ব বা ভবঘুরে রাজনীতির যে প্রচলন রয়েছে, বেকারত্ব যে রাজনীতির যে প্রচলন রয়েছে তা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। কেননা পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে রাজনীতি চলে যাবে একটি শিক্ষিত শ্রেণীর মহলে, আর সেখানেই বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনা সম্ভব। পিআর পদ্ধতি বাস্তবায়ন হবে কি হবে না এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আশা করি জনগণের ভাবার সময় এসেছে। আপনার ভোট মূল্যায়ন হবে কি হবে না তা এখনই সময় ভাবার। বাংলাদেশের একক কোনো রাজনৈতিক শক্তির কাছে যেন হেরে না যায় 18 কোটি জনগণ, সেদিকে আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত। তাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন। পিআর পদ্ধতি না সনাতন পদ্ধতি, কোন পদ্ধতিতে আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচন চান?